ভাবুন তো, এমন একটা গুপ্তধন আছে যেটা খুঁজে পেলেই আপনি হয়ে যাবেন পুরো বিশ্বের সব পাইরেটের রাজা। আর সেই স্বপ্ন নিয়েই শুরু হয় লুফির অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের পর্ব। অনেক বছর আগে থেকে এই গল্পের শুরু। তখন পাইরেটদের রাজা গোল্ডি রজারকে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল। মৃত্যুর আগে ভিড়ের মধ্যে থেকে একজন চিৎকার করে জিজ্ঞেস করল, এই পাইরেট কিং গোল্ডি রজার, তোমার সবচেয়ে দামি গুপ্তধনটা কোথায় লুকিয়ে রেখেছ? তখন গোল্ডি রজার হেসে বললেন, আমার সারা জীবনের সব গুপ্তধন আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি, তার নাম ওয়ান পিস। আর যে এই গুপ্তধন খুঁজে পাবে সেই হবে সব পাইরেটদের রাজা। এই কথার পর থেকেই পৃথিবীর সব পাইরেট ওয়ান পিসের খোঁজে সমুদ্রে পাড়ি জমায়। এরপর গল্পের শুরুতে আমরা দুজন লোককে দেখি, তারা সমুদ্রে ভাসতে থাকা একটা ব্যারেল দেখতে পায়। দুজনে মিলে অনেক কষ্টে ব্যারেলটা পানির ভেতর থেকে তুলে আনে। কিন্তু ঠিক তখনই তাদের একজন দূরে তাকিয়ে দেখে একটা শত্রু পাইরেট জাহাজ সোজা তাদের দিকেই এগিয়ে আসছে। পাইরেটরা আমাদের উপর আক্রমণ করতে আসছে। মুহূর্তের মধ্যেই সেই পাইরেট জাহাজ যাত্রীবাহী জাহাজের উপর হামলা চালায়। সবাই ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে। এরপর আমরা পাইরেট জাহাজের ক্যাপ্টেনকে দেখি, সে মোটা সোটা এক মহিলা। সে কবি নামের এক ছেলেকে জিজ্ঞেস করে, বলতো এই সমুদ্রের সবচেয়ে সুন্দর মেয়েকে? কবি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, জি ম্যাম, আপনিই সবচেয়ে সুন্দর। ঠিক তখনই একটা বিশাল কাননের গোলা ছোড়া হয়, আর সেটা গিয়ে সোজা যাত্রীবাহী জাহাজে আঘাত করে। জাহাজটা প্রচণ্ডভাবে কেঁপে ওঠে, আর যে ব্যারেলটা একটু আগে পানির ভেতর থেকে তোলা হয়েছিল সেটা গড়িয়ে জাহাজের বেসমেন্টে চলে যায়। এরপর পাইরেটরা দড়ি ধরে ঝুলে একে একে যাত্রীবাহী জাহাজে উঠে পড়ে। সবাই জাহাজে লাফিয়ে উঠলেও কবি ভয়ে লাফ দিতে পারছিল না। তখন লেডি আলভিডা জোরে একটা ধাক্কা মেরে তাকে যাত্রীবাহী জাহাজে ফেলে দেয়। সব পাইরেট মিলে যাত্রীদের এক জায়গায় জড়ো করে ঘিরে ফেলে। আমরা তোমাদের ক্ষতি করতে চাই না, কিন্তু কেউ যদি চালাকি করার চেষ্টা করো তাহলে এক মুহূর্ত দেরি না করে মাথা কেটে ফেলা হবে। চল তাড়াতাড়ি যার যার সব দামি জিনিস বের করে দাও, আর কেউ যদি বুদ্ধি খাটানোর চেষ্টা করো তাকে সোজা সমুদ্রে ফেলে দেওয়া হবে। এইসবই দূর থেকে শুনছিল কমলা চুলের এক মেয়ে। সে দ্রুত নিজের পোশাক বদলে দড়ি ধরে ঝুলে পাইরেটদের জাহাজে চলে যায়। জাহাজে উঠতেই একজন পাইরেট বলে, এই মেয়ে তুই কে? তোকে তো আগে কখনো এই জাহাজে দেখিনি। মেয়েটা কোনো উত্তর না দিয়ে সোজা তার দুই পায়ের মাঝখানে একটা জোরালো লাথি মারে। ব্যথায় লোকটা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এদিকে কবি ভয়ে ভয়ে একটা ঘরে ঢুকে সেই ব্যারেলটা দেখতে পায়। সে ব্যারেলটা গড়িয়ে লেডি আলভিডার কাছে নিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই দুজন পাইরেট সেখানে হাজির হয়। এই তো সেই ভীতু ছেলেটা, এই ব্যারেলটা এখানেই রেখে দে, আমাদের খুব তৃষ্ণা পেয়েছে, এটা আমরা লেডি আলভিডার কাছে নিয়ে যাচ্ছি না, শুনেছিস? সরে যা এখান থেকে, ভাগ। কবি পিছিয়ে যায়। তখন একজন পাইরেট বলে, এক মিনিট দাঁড়া, আমি এটা আমার স্টাইলে খুলছি। সে ব্যারেলের উপর জোরে ঘুষি মারতে যায়, কিন্তু ঠিক যখন ব্যারেলটা ভাঙতে যাবে তখনই ভেতর থেকে কেউ ব্যারেল ভেঙে বেরিয়ে আসে, আর এক ঘুষিতেই সেই পাইরেটকে অজ্ঞান করে দেয়। লোকটা হাই তুলে বলে, আহ, কি দারুণ একটা ঘুম দিলাম, একদম জমে গেছে। এরপর সে দেখে একজন পাইরেট মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। আরেকজন পাইরেট চিৎকার করে বলে, আমাদের লোককে মেরে ফেলেছিস, দাঁড়া তোকে এক্ষুনি শিখিয়ে দিচ্ছি। কিন্তু ছেলেটা তাদের কথা পুরোপুরি উপেক্ষা করে। এই ছেলেটার নাম লুফি। লুফি শান্তভাবে বলে, খুব ক্ষুদে লেগেছে, কিছু খাওয়াল আছে? এ কথা শুনে দুজন পাইরেট অবাক হয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে লুফির ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লুফি এক ঝটকাতেই দুজনকেই হারিয়ে দেয়। ভয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। খাবারের খোঁজে লুফি বেসমেন্টে চলে আসে। সেখানে কয়েকটা আপেল দেখতে পেয়ে খেতে শুরু করে। খেতে খেতেই সে কবিকে জিজ্ঞেস করে, আচ্ছা এটা কিসের জাহাজ? কবি উত্তর দেয়, এটা একটা যাত্রীবাহী জাহাজ, লেডি এলভিরা এটা দখল করে নিয়েছে। কিন্তু তুমি এখানে এলে কিভাবে? লুফি বলে, আমি একটা ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিলাম, কোনো মতে বেঁচে এখান পর্যন্ত চলে এসেছি। এরপর কবি জিজ্ঞেস করে, তুমি কি একজন পাইরেট? লুফি কিছু বলার আগেই নিজের কথাই বলতে শুরু করে, না আমি আসলে পাইরেট না, একদিন মাছ ধরতে গিয়েছিলাম, তখন এরা আমাকে জোর করে অপহরণ করে নিজেদের সঙ্গে নিয়ে আসে, তারপর থেকেই আমাকে এদের হয়ে কাজ করতে হচ্ছে। লুফি বলে, তুমি বলে দাও না যে এসব কাজ তুমি করবে না। কবি ভয়ে বলে, তুমি ওকে চেনো না, সে আমাকে মেরে ফেলবে। লুফি হেসে বলে, তুমি তো ভীষণ ভীতু, আচ্ছা এসব বাদ দাও, তুমি বড় হয়ে কি হতে চাও? কবি একটু লজ্জা পেয়ে বলে, আসলে, কিন্তু লুফি আগে বলে ওঠে, আমি পাইরেটদের রাজা হতে চাই, পৃথিবীর সব পাইরেটের রাজা। কবি অবাক হয়ে বলে, কি তুমি পাগল নাকি? তার জন্য তোমাকে ওয়ান পিস খুঁজে বের করতে হবে, জানো সেটা কতটা কঠিন? ঠিক তখনই হঠাৎ একটা বড় বিস্ফোরণের শব্দ হয়। কিছুক্ষণের মধ্যেই লেডি অ্যালভিডা সেখানে এসে হাজির হয়, আর সব সময়ের মতো কবিকে জিজ্ঞেস করে, বলতো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েকে? কবি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, জি লেডি অ্যালভিডা, আপনি? ঠিক তখনই লুফি বলে ওঠে, এই তো, কবি তো এই মোটা মহিলার কথাই বলছিল তাই না? এই কথা শুনে সব পাইরেট হতভম্ব হয়ে যায়, কারণ লেডি অ্যালভিডাকে আজ পর্যন্ত কেউ এভাবে অপমান করার সাহস করেনি। হঠাৎ লুফি লাফ দিয়ে আকাশে উঠে এক পাইরেটকে ঘুষি মেরে উড়িয়ে দেয়, তারপর কবিকে নিয়ে ওপরে উঠে আসে। একদিকে লুফি একা, আর অন্যদিকে অসংখ্য পাইরেট, সবাই একসঙ্গে লুফির উপর ঝাঁপিয়ে পড়ে। লুফি দৌড়াতে শুরু করলেও মুহূর্তের মধ্যেই নিজের রাবারের মতো শরীর ব্যবহার করে একে একে সবাইকে হারিয়ে দেয়। একজন পাইরেট অবাক হয়ে বলে, তুই আসলেই মানুষ নাকি?
লুফি হেসে বলে, অবশ্যই মানুষ, তবে দেখ আমার শরীর পুরো রাবারের মতো। আরেকজন জিজ্ঞেস করে, এই ছেলে তুই কি ডেভিল ফ্রুট খেয়েছিস? লুফি উত্তর দেয়, হ্যাঁ আমি গাম গাম ফ্রুট খেয়েছি। এদিকে কমলা চুলের সেই মেয়েটা পাইরেট দিয়ে সব ধন সম্পদ চুরি করে পালানোর চেষ্টা করছে। কবি বুঝে যায় এটাই সাহস দেখানোর সেরা সুযোগ। সে চিৎকার করে বলে, এই মোটা, তোর মতো এত কুৎসিত মহিলা আমি জীবনে দেখিনি, তুই একদম মোটা। কথাটা শুনে লেডি অ্যালভিডা প্রচণ্ড রেগে যায় এবং কবির ওপর আক্রমণ করতে যায়। কিন্তু ঠিক তখনই লুফি সামনে এসে কবিকে বাঁচিয়ে ফেলে। এরপর লুফি লেডি আলভিডাকে হারিয়ে দেয়। তারপর লুফি একটা ছোট নৌকায় লাফিয়ে নিচে নেমে যায়। নিচে সেই কমলা চুলের মেয়েটাও পালানোর চেষ্টা করছিল। এরপর লুফি আর কবি তাদের নতুন যাত্রা শুরু করে। পথে লুফি কবিকে জিজ্ঞেস করে, হান্টার জোরোকে চেনো? কবি বলে, তুমি কি জোরোর কথা বলছো? হ্যাঁ, সেই জোরো। কবি অবাক হয়ে বলে, তুমি জানো না সে কতটা ভয়ঙ্কর? লুফি হেসে বলে, জানি, তাই তো ভাবছি ওকে আমার দলে নেব। এরপর তারা নেভি বেসে পৌঁছে যায়, যেখানে জোরোকে বন্দী করে রাখা হয়েছে। কবি অবাক হয়ে বলে, তুমি সত্যিই জোরোকে তোমার দলে নিতে চাও? লুফি বলে, অবশ্যই, কেন নেব না? কবি বলে, পাগল হয়েছ নাকি? ও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর তলোয়ারবাজ। সবাই ওকে পাইরেট হান্টার নামে চেনে, মানুষ না, যেন একটা শয়তান। লুফি একজন লোককে জিজ্ঞেস করে, জোরোকে কোথায় রাখা হয়েছে? কথা শুনেই আশেপাশের সবাই ভয়ে দূরে সরে যায়। এরপর লুফি আর কবি সেই জায়গায় পৌঁছে যেখানে জোরোকে একটা কাঠের খুঁটির সঙ্গে হাত পা বেঁধে রাখা হয়েছে। লুফি বলে, তার হাত পা খুলে দিই? কবি তাড়াতাড়ি বলে, তুমি পাগল নাকি? খুলে দিলেই তো সে আমাদের মেরে ফেলবে। জোরো চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, তোমরা এখান থেকে চলে যাও। ঠিক তখনই একটা ছোট মেয়ে দেয়াল টপকে দৌড়ে জোরোর কাছে আসে। সে জোরোর হাতে খাওয়ার জন্য দুটো রাইস বল দেয়। জোরো রাগী গলায় বলে, এখান থেকে চলে যাও, আমার ক্ষুধা নেই, না গেলে কিন্তু লাথি মেরে বের করে দেব। ঠিক তখনই তিনজন লোক সেখানে হাজির হয়। তাদের একজন রাইস বলটা হাতে নিয়ে বলে, ওহ রাইস বল, বলেই সেটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে দেয়। তারপর বলে, অপরাধীকে খাওয়ার দেওয়াটাও একটা অপরাধ, এজন্য তোমাকেও মেরে ফেলা হতে পারে। এরপর সে গর্ব করে বলে, জানিস না আমি কে? আমি ক্যাপ্টেন মর্গানের ছেলে। তারপর পাশের লোকদের আদেশ দেয়, এই মেয়েটাকে এখান থেকে ছুঁড়ে ফেলে দাও। কবি বলে, কিন্তু ও তো একটা ছোট মেয়ে। লোকটা রেগে বলে, আমি যা বলছি সেটা করো। মোটা লোকটা মেয়েটাকে ছুঁড়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই লুফি এসে তাকে বাঁচিয়ে ফেলে। ওরা তিনজন চলে যেতে থাকে। যাওয়ার সময় জোরো বলে, আর মাত্র 10 দিন বাকি আছে, তারপর দেখবে তোমাদের কি অবস্থা করি। এরপর লুফি জোরোর সামনে এসে বলে, ওই রাইস বলটা আমাকে দেবে? কবি বলে, ওটা তো পুরো নষ্ট হয়ে গেছে। কিন্তু জোরো কিছু না বলে রাইস বলটা তুলে খেয়ে ফেলে। খাওয়া শেষ করে সে বলে, খাওয়ার জন্য ধন্যবাদ। এটা দেখে লুফি বুঝে যায় জোরো আসলে মন থেকে খারাপ মানুষ নয়। এরপর লুফি সেখান থেকে চলে যায় এবং ছোট মেয়েটাকে গিয়ে বলে, জোরো তোমার বানানো রাইস বল খেয়েছে। তখন ছোট মেয়েটা সব ঘটনা খুলে বলে, কয়েকদিন আগে ক্যাপ্টেন মর্গানের ছেলে তাদের হোটেলে এসে সবার সঙ্গে দুর্ব্যবহার করছিল, তখন জোরো সেখানে ছিল। ওটা দেখে জোরো রেগে গিয়ে বলেছিল, এই মানুষ আর তাদের পোষা প্রাণীদের বিরক্ত করা বন্ধ করো। ছেলেটা তখন বলেছিল, জানিস না আমি কে? আমি ক্যাপ্টেন মর্গানের ছেলে, আমার বাবা তোকে মেরে ফেলবে। আসলে জোরো ওই ছোট মেয়ে, তার বাবা মা আর তাদের পোষা প্রাণীটাকে বাঁচানোর জন্যই সব দোষ নিজের ওপর নিয়েছিল। এদিকে আমরা দেখি জোরো খুব চিন্তিত হয়ে নিজের অতীতের কথা মনে করছে। স্মৃতিতে দেখা যায় জোরো আর নীল চুলের এক মেয়ে তলোয়ার চালানোর অনুশীলন করছে। প্রতিবারের মতো এবারও সেই নীল চুলের মেয়েটাই জোরোকে হারিয়ে দেয়। সে হেসে বলে, তোমাকে আরো শক্তিশালী হতে হবে। এই স্মৃতি মনে পড়তেই জোরোর মন খারাপ হয়ে যায়। সে নিজের মনে বলে, না, আমি এখানে মরতে পারি না। ঠিক তখনই লুফি আবার তার সামনে এসে বলে, আমি ঠিক করে ফেলেছি, তুমি আমার দলে যোগ দেবে। জোরো জিজ্ঞেস করে, তুমি কে যে আমার হয়ে সিদ্ধান্ত নিচ্ছ? লুফি বলে, ও হ্যাঁ, মনে পড়েছে, তুমি তো তলোয়ার দিয়ে লড়ো তাই না? যদি আমি তোমার তলোয়ারগুলো ফিরিয়ে দিই তাহলে কি আমার দলে যোগ দেবে? জোরো ঠান্ডা গলায় বলে, না, এখন এখান থেকে চলে যাও। লুফি বলে, একটু দাঁড়াও, আমি এখনই তোমার তলোয়ার নিয়ে আসছি। কবি বলে, এই তুমি উল্টো দিকে যাচ্ছ। কিন্তু লুফি নিজের রাবারের মতো হাত লম্বা করে অন্যদিকেই এগিয়ে যেতে থাকে। এটা দেখে জোরো অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে জোরো অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে, এই ছেলেটা আসলে কে, মানুষ নাকি অন্য কিছু? ওদিকে আমরা ক্যাপ্টেন মর্গানকে দেখি কয়েকজন সৈন্য দড়ি দিয়ে একটা বিশাল মূর্তি তুলে দাঁড় করাচ্ছিল। ঠিক তখনই মর্গানের ছেলে দৌড়ে এসে চিৎকার করে বলে, বাবা, একটা ছেলে আমার গায়ে হাত তুলেছে। ক্যাপ্টেন মর্গান শান্ত গলায় বলে, নিশ্চয়ই সে মার খাওয়ার মতো কিছু করেছে। আশা করি সেই ছোট মেয়েটাকে মেরে ফেলেছ, তাই তো? ছেলেটা একটু ইতস্তত করে বলে, না বাবা, ও তো একটা ছোট মেয়ে ছিল, আমি ওকে কিভাবে মারতাম? এ কথা শুনে ক্যাপ্টেন মর্গান সঙ্গে সঙ্গে তার সৈন্যদের আদেশ দেয়, যাও, পুরো শহর খুঁজে সেই ছোট মেয়েটাকে মেরে ফেলো। এদিকে লুফি জোরোর তলোয়ার খুঁজতে খুঁজতে নেভি বেসের ছাদে উঠে যায়। হঠাৎ সে লাফিয়ে উড়তে উড়তে ক্যাপ্টেন মর্গানের সামনে এসে পড়ে। ওকে দেখে সবাই অবাক হয়ে যায়, আরে এ আবার উড়ে এলো কিভাবে? এটা আসলে কি? লুফির ধাক্কায় পাশের মূর্তিটার একটা অংশ ভেঙে পড়ে। লুফি মাথা চুলকাতে চুলকাতে বলে, উফ, সরি ভাই, ভুল করে হয়ে গেছে। এটা দেখে ক্যাপ্টেন মর্গান প্রচণ্ড রেগে যায়, ওকে ধরে ফেলো, আজই ওকে মেরে ফেলবো। লুফি তখন সোজা মর্গানের ছেলের সামনে গিয়ে বলে, এই তাড়াতাড়ি আমার সঙ্গে চল, জোরোর তলোয়ারগুলো কোথায় আছে দেখাও, বলেই তাকে ধরে টেনে নিয়ে যায়। এদিকে কবি জোরোর বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ঠিক যখন
দড়ি খুলে যেতে যাচ্ছিল তখনই অনেক সৈন্য সেখানে এসে তাদের দিকে বন্দুক তাক করে। ওদিকে লুফি মর্গানের ছেলেকে টেনে তার ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, বল জোরোর তলোয়ার কোনগুলো? এদিকে ক্যাপ্টেন মর্গানও জোরোর সামনে এসে দাঁড়ায়। জোরো নিজের মনে বলে, না, আমি এখানে মরতে পারি না। ঠিক তখনই সৈন্যরা গুলি চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় লুফি লাফিয়ে আকাশ থেকে সেখানে এসে পড়ে। সব সৈন্য একসঙ্গে লুফির দিকে গুলি ছোড়ে, কিন্তু লুফির শরীর যেহেতু রাবারের মতো তাই কোনো গুলি তার কোনো ক্ষতি করতে পারে না। এরপর লুফি জোরোর হাতে তার 3টি তলোয়ার ফিরিয়ে দেয়। লুফির এই শক্তি দেখে ক্যাপ্টেন মর্গান অবাক হয়ে যায়। তাহলে এটাই ডেভিল ফ্রুটের শক্তি। আসলে ডেভিল ফ্রুটে নানা ধরনের রহস্যময় ক্ষমতা থাকে। কারো আগুন বের করার ক্ষমতা হয়, কারো শরীর বদলে যায়, আবার কারো বিশেষ শক্তি তৈরি হয়। লুফি গাম ফ্রুট খেয়েছিল, তাই তার পুরো শরীর রাবারের মতো হয়ে গেছে। লুফি জোরোর দড়ি খুলতে শুরু করে। ঠিক তখনই সৈন্যরা আবার তাদের ওপর হামলা করে। এই তাড়াতাড়ি ওকে শেষ করে দাও। দড়ি খুলে যেতেই জোরো একটা তলোয়ার মুখে ধরে আর বাকি দুটো 2 হাতে তুলে নেয়। তারপর সবার সামনে গিয়ে দাঁড়ায়। লুফি অবাক হয়ে বলে, ওয়াও, কি দারুণ জোরো, তুমি তো একদম অসাধারণ। জোরো ঠান্ডা গলায় বলে, তোমাদের মধ্যে কেউ সামনে এগিয়ে এলে সে আর বাঁচবে না। এই কথা শুনে সৈন্যদের মুখের রং বদলে যায়, কারণ সবাই জানে জোরো কতটা ভয়ঙ্কর তলোয়ারবাজ। জোরো তখন লুফিকে বলে, তোমার স্বপ্ন পাইরেটদের রাজা হওয়া, তাই না? আমারও একটা স্বপ্ন আছে, আমি পৃথিবীর সেরা তলোয়ারবাজ হতে চাই। ঠিক তখনই লুফি বলে, জোরো একটু নিচু হও। জোরো নিচু হতেই লুফি নিজের রাবারের মতো পা অনেক লম্বা করে এক লাথিতে একসঙ্গে অনেক সৈন্যকে উড়িয়ে দেয়। জোরো অবাক হয়ে বলে, এগুলো তুমি কিভাবে করো? তারপর বলে, মনে হচ্ছে এবার আমাকেও কিছু করতে হবে। লুফি দৌড়ে ক্যাপ্টেন মর্গানের দিকে যায় এবং তার কুড়ুলের মতো বিশাল হাতের উপর আঘাত করে। মর্গান রেগে গিয়ে বলে, তুই আমাকে মারার চেষ্টা করছিস? জানিস আমি কে? আমি নেভির ক্যাপ্টেন এক্স হ্যান্ড মর্গান। মর্গান তার বিশাল হাত দিয়ে লুফির ওপর আঘাত করে, কিন্তু লুফি লাফিয়ে সেই আঘাত এড়িয়ে যায়। তারপর একটা জোরালো লাথি মারে। মর্গান ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। এটা দেখে তার সব সৈন্য হতবাক হয়ে যায়। এই ছেলেটা কে? এ তো আমাদের ক্যাপ্টেনকেই হারিয়ে দিচ্ছে। ঠিক তখনই মর্গানের ছেলে এসে কবির দিকে বন্দুক তাক করে বলে, আমার বাবাকে ছেড়ে দে, না হলে তোর বন্ধুকে মেরে ফেলব। কিন্তু কবি এবার আর আগের মতো ভয় পায় না। সে চিৎকার করে বলে, আমি মরে গেলেও তোর কিছুই হবে না লুফি, ওকে হারিয়ে দাও। লুফি নিজের হাত লম্বা করে মর্গানের ছেলেকে ঘুষি মারতে যাচ্ছিল। ঠিক তখনই মর্গান পিছন থেকে উঠে এসে লুফির ওপর আক্রমণ করতে যায়, কিন্তু সেই মুহূর্তে জোরো এসে লুফিকে বাঁচিয়ে ফেলে এবং মর্গানকে পরাজিত করে। মর্গান হেরে যেতে তার সব সৈন্য আনন্দে চিৎকার করে ওঠে, কারণ এতদিন ধরে মর্গান জোর করে সবাইকে নিজের অধীনে কাজ করিয়েছিল। অবশেষে সবাই মুক্ত হয়ে আনন্দ করতে শুরু করে। এরপর সবাই একটা হোটেলে বসেছিল। ঠিক তখন কয়েকজন নেভি অফিসার সেখানে আসে। তাদের একজন বলে, মাফ করবেন, আপনারা কি পাইরেট? আমরা জানি আপনারাই এই শহরকে মর্গানের হাত থেকে বাঁচিয়েছেন, এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু আমরা নেভির সদস্য, তাই কোনো পাইরেটকে এই শহরে থাকতে দিতে পারি না। লুফি হেসে বলে, ঠিক আছে, আমি বুঝতে পারছি, তাহলে আমাদের এবার চলে যাওয়াই ভালো। এরপর লুফি আর জোরো সেখান থেকে বেরিয়ে যায়। কবি তখন নেভি অফিসারদের সামনে দাঁড়িয়ে বলে, স্যার প্লিজ আমাকেও নেভিতে যোগ দেওয়ার একটা সুযোগ দিন। একজন অফিসার বলে, শোনো ছেলে, নেভিতে যোগ দেওয়া সহজ নয়, এখানে অনেক কষ্ট, অনেক বিপদের মুখোমুখি হতে হয়। আজ থেকে তোমাকে নিজের সব সমস্যার মোকাবিলা নিজেকেই করতে হবে। কবি তখন বুঝতে পারে যে তাকে নেভিতে গ্রহণ করা হয়েছে। সে সঙ্গে সঙ্গে নেভির কমান্ডারকে স্যালুট করে। এদিকে লুফি আর জোরো তাদের নৌকার কাছে চলে আসে। রওনা হওয়ার আগে সব নেভি সদস্য তাদের দুজনকে স্যালুট জানায়। এটাই ছিল প্রথমবার যখন নেভির সৈন্যরা কোনো পাইরেটকে স্যালুট করল। এরপর লুফি আর জোরো আবার তাদের নতুন যাত্রায় বেরিয়ে পড়ে। লুফি দৃঢ় গলায় বলে, যাই হোক না কেন আমি একদিন পাইরেটদের রাজা হবই। আমি একজনকে কথা দিয়েছি, নিজের একটা দল গড়ব আর ওয়ান পিসের গুপ্তধন খুঁজে বের করবই। এরপর আমরা 3 জন পাইরেটকে দেখি। তাদের একজন বলে, আজ কিন্তু বেশ বড়সড় একটা লুট করেছি। আরেকজন বলে, হ্যাঁ, এবার মনে হয় ক্যাপ্টেন বাগি আর আমাদের উপর রাগ করবেন না। আসলে এরা 3 জনই ক্যাপ্টেন বাগির দলের সদস্য। ক্যাপ্টেনকে খুশি করার জন্যই তারা অনেক ধন সম্পদ জোগাড় করেছে। ঠিক তখনই তারা সামনে একটা ছোট নৌকা দেখতে পায়। সেই নৌকায় ছিল কমলা চুলের সেই মেয়েটা নামি। 3 জন নিজেদের নৌকা নিয়ে নামির কাছে যায়। নামি দুর্বল গলায় বলে, আজ রোদের গরমে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম, একটু পানি দিতে পারবেন? বদলে আমার সব ধন সম্পদ নিয়ে নিন। 3 জন খুশি হয়ে সেই ধন সম্পদের বাক্স খুলে দেখে, কিন্তু ভেতরে শুধু একটা টেডি বিয়ার ছাড়া আর কিছুই নেই। ওরা পিছনে ফিরে তাকাতেই দেখে নামি তাদের নৌকা আর আসল ধন সম্পদ নিয়ে পালিয়ে গেছে। এদিকে লুফি আর জোরো সমুদ্রে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করে আর লুফির টুপিটা উড়ে যায়। টুপিটার দিকে তাকিয়ে লুফি বলে ওঠে, শ্যাঙ্কস। এরপর আমরা শ্যাঙ্কসকে দেখি। শ্যাঙ্কস একদিন লুফিকে বলেছিল, এই টুপিটা আমার কাছে খুবই মূল্যবান লুফি। এরপর শুরু হয় লুফির অতীতের গল্প। সেই সময় লুফি আর শ্যাঙ্কস একটা বারের ভেতরে বসেছিল। লুফি অনুরোধ করে বলছিল, শ্যাঙ্কস প্লিজ, পরের বার যখন সমুদ্রে যাবে আমাকেও সঙ্গে নিয়ে যেও না। ঠিক তখনই কয়েকজন পাইরেট বারের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তাদের নেতা বলে, আমরা মারামারি করতে আসিনি, আমাদের শুধু অনেক মদ চাই। বারের মালিক শান্তভাবে বলে, দুঃখিত, সব মদ শেষ হয়ে গেছে। শ্যাঙ্কস হেসে বলে, সরি বন্ধু, আমি আর আমার দলই সব খেয়ে ফেলেছি, শুধু এই শেষ বোতলটা বাকি আছে।
আছে, এখনো খুলিনি, চাইলে এটা নিতে পারো। কিন্তু সেই পাইরেট রেগে গিয়ে এক ঘুষিতে বোতলটা ভেঙে ফেলে। তারপর বলে, আমার মাথার দাম 8 মিলিয়ন বেরি, একটা বোতল দিয়ে কি হবে? তারপর সে রাগের মাথায় বারের ভেতরের আরও অনেক বোতল ভেঙে ফেলে। হাসতে হাসতে বলে, দেখছি পরিষ্কার পরিচ্ছন্নতা করতে তোমার খুব শখ, নাও এবার এগুলোও পরিষ্কার করো। তারপর সবাইকে কাপুরুষ বলে অপমান করে সেখান থেকে চলে যায়। সবকিছু দেখছিল লুফি। সে খুব রেগে গিয়ে বলে, শ্যাঙ্কস, আপনার কোথাও লাগেনি তো? কিন্তু হঠাৎ শ্যাঙ্কস হেসে ওঠে। তার সঙ্গে তার পুরো দলও হাসতে শুরু করে। এটা দেখে লুফি আরও রেগে যায়। আপনারা নিজেদের পাইরেট বলেন? লোকটা আপনাদের এত অপমান করে চলে গেল, আর আপনারা বসে বসে হাসছেন? শ্যাঙ্কস হেসে বলে, আরে বাচ্চা, এত রাগ করছো কেন? রাগে ক্ষোভে লুফি পাশেই রাখা একটা ফল তুলে খেতে শুরু করে। শ্যাঙ্কস সেটা দেখে চিৎকার করে বলে, এই তুমি কি খাচ্ছ? 1 মিনিট, তুমি কি ওই বাক্সের ভেতরের ফলটা খেয়ে ফেলেছ? তাড়াতাড়ি বের করো। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শ্যাঙ্কস বলে, তুমি যে ফলটা খেয়েছ ওটার নাম গাম গাম ফ্রুট। এটা একটা ডেভিল ফ্রুট। এখন থেকে তুমি জীবনে আর কখনো সাঁতার কাটতে পারবে না। এরপরই দেখা যায় লুফির শরীর রাবারের মতো হয়ে গেছে। পরের দিন লুফি সেই পাইরেটের কাছে যায় যে শ্যাঙ্কসকে অপমান করেছিল। সে তাকে বলে শ্যাঙ্কসের কাছে ক্ষমা চাও। ঠিক তখনই বারের মালিক আর এই দ্বীপের মেয়র সেখানে এসে পৌঁছায়। মেয়র হাত জোড় করে বলে, স্যার, আমি জানি না এই ছেলে কি করেছে, কিন্তু দয়া করে ওকে ক্ষমা করে দিন। পাইরেটটা ঠান্ডা গলায় বলে, মেয়র, আপনাকে ক্ষমা চাইতে হবে না, ক্ষমা চাইবে এই ছেলেটা। ঠিক সেই সময় শ্যাঙ্কস আর তার পুরো দল সেখানে এসে হাজির হয়। পাইরেটটা হেসে বলে, ও, কাপুরুষের দলও এসে গেছে। শ্যাঙ্কস শান্ত গলায় লুফিকে বলে, লুফি, তুমি বলেছিলে না তোমার ঘুষি নাকি পিস্তলের গুলির মতো দ্রুত? ঠিক তখনই এক পাইরেট শ্যাঙ্কসের মাথায় বন্দুক তাক করে দাঁড়ায়, কিন্তু শ্যাঙ্কসের দলের একজন মুহূর্তের মধ্যেই গুলি করে তাকে মেরে ফেলে। এরপর শ্যাঙ্কসের মুখের হাসি মিলিয়ে যায়। সে রাগী গলায় বলে, সেদিন তুমি আমার গায়ে মদ ঢেলেছিলে, তখন আমি কিছু বলিনি, কিন্তু আমার সঙ্গীদের দিকে কেউ হাত বাড়ালে আমি কখনো চুপ করে থাকব না। এবার তোমাকে এর মূল্য দিতেই হবে। এ কথা শুনে সেই পাইলট তার পুরো দলকে শ্যাঙ্কসের উপর হামলা করতে বলে, কিন্তু শ্যাঙ্কসের একজন সঙ্গী একাই সবাইকে গুলি করে হারিয়ে দেয়। নিজের পুরো দলকে হারতে দেখে সেই পাইলট ভয় পেয়ে যায়। সে একটা স্মোক বোমা ছুড়ে ধোঁয়ার আড়ালে পালিয়ে যায়। ধোঁয়া সরে গেলে সবাই দেখে সে লুফিকে অপহরণ করে নিয়ে গেছে। শ্যাঙ্কস চিৎকার করে বলে, লুফিকে কোথায় নিয়ে গেল? তাড়াতাড়ি ওকে খুঁজে বের করো। এদিকে সেই পাইরেট লুফিকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়। ডেভিল ফ্রুট খাওয়ার কারণে লুফি সাঁতার কাটতে পারে না, তাই সে পানিতে ডুবে ছটফট করতে থাকে। ওকে এভাবে অসহায় অবস্থায় দেখে পাইরেটটা জোরে জোরে হাসতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ তার পেছনে বিশাল এক সমুদ্র দানব এসে হাজির হয়। এক নিমিষেই সেই দানব পাইরেট আর তার নৌকো দুটোকেই গিলে ফেলে। ঠিক তখনই সেই সমুদ্র দানবটা লুফিকেও গিলে ফেলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ শ্যাঙ্কস সেখানে এসে লুফিকে বাঁচিয়ে ফেলে। শ্যাঙ্কস আর সেই সমুদ্র দানব একে অপরের দিকে তাকিয়ে থাকে। শ্যাঙ্কসের চোখের দিকে তাকাতেই দানবটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। লুফি কান্না শুরু করে। শ্যাঙ্কস বলে, আরে বাচ্চা, সব ঠিক আছে, কাঁদছ কেন? লুফি কাঁদতে কাঁদতেই বলে, তোমাকে ধন্যবাদ, কিন্তু তোমার হাত। আসলে লুফিকে বাঁচাতে গিয়ে শ্যাঙ্কসের একটা হাত সেই সমুদ্র দানব ছিঁড়ে ফেলেছিল। শ্যাঙ্কস হেসে বলে, আরে তোমার জন্য এটা খুব ছোট একটা ত্যাগ। পরের দিন শ্যাঙ্কস আর তার দল সেখান থেকে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। বিদায়ের সময় লুফি চিৎকার করে বলে, দেখে নিও, একদিন আমি পাইরেটদের রাজা হবই, আর ওয়ান পিসের গুপ্তধনও আমি খুঁজে বের করব। শ্যাঙ্কস হেসে বলে, তাহলে তো একদিন তুমি আমাদের ছাড়িয়ে যাবে। ভালো, খুব ভালো। এরপর শ্যাঙ্কস নিজের মাথার টুপিটা খুলে লুফির মাথায় পরিয়ে দেয়। সে বলে, শোনো, আজ থেকে এই টুপিটা তোমার, এটার ভালোভাবে যত্ন নিও। বিদায় আমার বন্ধু। এ কথা শুনে লুফি আবার কাঁদতে শুরু করে। ওদিকে চলে যেতে যেতে শ্যাঙ্কস মনে মনে বলে, লুফি, তোমার ওপর আমার পুরো বিশ্বাস আছে, একদিন তুমি অবশ্যই পাইরেটদের রাজা হবে। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। লুফি সেই খড়ের টুপিটা পরে নেয়। এদিকে জোরোর প্রচণ্ড ক্ষুধা লেগেছে। লুফি খাবার ধরার জন্য নিজের হাত লম্বা করে গুলতির মতো নিজেকেই একটা পাখির দিকে ছুড়ে দেয়, কিন্তু ওটা সাধারণ কোনো পাখি ছিল না, ওটা ছিল বিশাল এক দানব পাখি। পাখিটা মুহূর্তের মধ্যেই লুফিকে ঘুরে ফেলে। লুফি তার ঠোঁটের ভেতর আটকে যায়। জোরো বিরক্ত হয়ে বলে, এই গাধা, ওটা যে দানব পাখি সেটা বুঝতে পারলি না, এখন আবার তোকে আমাকেই বাঁচাতে হবে। বলেই জোরো দ্রুত নৌকা চালিয়ে লুফির পেছনে ছুটে যায়। এদিকে আমরা সেই 3 জন পাইরেটকেও দেখি, যাদের নামই ঠকিয়ে সমুদ্রে ভাসিয়ে রেখে গিয়েছিল। জোরো তাদের দেখে দয়া করে নিজের নৌকায় তুলে নেয়, কিন্তু নৌকায় উঠেই তারা তলোয়ার বের করে বলে, এই নৌকা এখন থেকে আমাদের, আমরা ক্যাপ্টেন বাগির লোক। জোরো শান্তভাবে বলে, কি বললি? আরেকবার বলতো। 3 জন ভালো করে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে জোরো। মুহূর্তেই তাদের মুখ শুকিয়ে যায়। তারা ভয়ে বলে, আরে স্যার, কেমন আছেন? মাফ করে দিন, আমরা তো শুধু মজা করছিলাম। জোরো বলে, ঠিক আছে, কিন্তু এই ক্যাপ্টেন বাগি আবার কে? তারা উত্তর দেয়, স্যার, আপনি ক্যাপ্টেন বাগিকে চেনেন না? উনি একটা ডেভিল ফ্রুট খেয়েছেন, তাই এখন তার অসাধারণ শক্তি আছে। এদিকে নামিকে দেখা যায় একটা মানচিত্র নিয়ে দৌড়াচ্ছে, আর তার পেছনে অনেকগুলো গুন্ডা ধাওয়া করছে। ওদিকে ক্যাপ্টেন বাগি দূর থেকে দেখে লুফি এখনও সেই দানব পাখির ঠোঁটের ভেতর আটকে আছে। একজন লোক জিজ্ঞেস করে, ক্যাপ্টেন বাগি, ওকে মেরে ফেলবো? বাগি বলে, যত তাড়াতাড়ি সম্ভব কামান দাগো। তার আদেশে লুফির দিকে কামান ছোড়া হয়। কামানের আঘাতে লুফি নিচে পড়ে যায়, কিন্তু তার
তার কিছুই হয় না, কারণ তার শরীর তো রাবারের মতো। নিচে পড়েই সামনে নামিকে দেখতে পায়। সে বলে, এই বস, আপনি এসে গেছেন, প্লিজ আমাকে বাঁচান। লুফি অবাক হয়ে বলে, তুমি কে আর আমাকে বস বলছো কেন? আসলে এটা ছিল নামির একটা চাল। সে ইচ্ছে করেই এমন বলেছিল যাতে গুন্ডারা ভাবে লুফি তার বস। সেই সুযোগে নামি সেখান থেকে পালিয়ে যায়। গুন্ডারা লুফিকে ঘিরে ধরে বলে, তুই তাহলে ওর বস, আজ তোকে ছাড়ব না। লুফি নির্বিকারভাবে বলে, আচ্ছা আগে বলো তো কিছু খাওয়ার আছে? এ কথা শুনে একজন গুন্ডার রাগে লুফিকে ঘুষি মারে। ঘুষির ধাক্কায় লুফির টুপিটা অনেক দূরে গিয়ে পড়ে। টুপিটা মাটিতে পড়তেই লুফির মুখের ভাব একদম বদলে যায়। সে রাগে বলে, আর কখনো আমার টুপিতে হাত দেবে না, পরের বার ছুঁলেও তোমাকে ছেড়ে কথা বলবো না। এরপর লুফি নিজের হাত লম্বা করে গাম গাম পিস্তল ব্যবহার করে এক ঘুষিতেই তিনজনকেই হারিয়ে দেয়। ছাদের ওপর দাঁড়িয়ে নামি সবকিছু দেখছিল। সে অবাক হয়ে বলে, বাহ, তুমি তো ভীষণ শক্তিশালী। তারপর বলে, আমার নাম নামি, আমি একজন চোর, তবে আমি শুধু পাইরেটদেরই লুট করি। আমাকে কি তোমার দলে নেবে? লুফি সঙ্গে সঙ্গে বলে, না, তোমার মতো ফালতু মেয়েকে এখন দরকার নেই। এই মুহূর্তে আমার শুধু খুব ক্ষুধা লেগেছে। নামি হেসে বলে, আচ্ছা তাই নাকি, তাহলে চলো তোমাকে খাওয়াই। লুফি খুশি হয়ে বলে, সত্যি? ওদিকে ক্যাপ্টেন বাগির হেডকোয়ার্টারে একজন লোক এসে খবর দেয়, ক্যাপ্টেন, একটা মেয়ে আমাদের মানচিত্র চুরি করে পালিয়ে গেছে। ঠিক তখনই ভুল করে আরেকজন লোক বাগির নাক নিয়ে মজা করে ফেলে। আসলে ক্যাপ্টেন বাগির নাকটা খুব বড় আর গোল, অনেকটা জোকারের মতো। বাগি রেগে গিয়ে বলে, কি বললি, আরেকবার বলতো? সবাই বুঝে যায় এবার লোকটার অবস্থা খারাপ। কিন্তু আশ্চর্যের বিষয়, হাত না বাড়িয়েই বাগি নিজের শক্তি ব্যবহার করে লোকটার গলা চেপে ধরে তাকে বাতাসে তুলে ফেলে। লোকটা ভয়ে বলে, মাফ করে দিন ক্যাপ্টেন বাগি, আর কখনো এমন ভুল হবে না। শেষ পর্যন্ত বাগি তাকে ক্ষমা করে দেয়। এদিকে নামি লুফিকে একটা বার্গার খাওয়ায়। খেতে খেতে নামি বলে, আমার কাছে গ্র্যান্ড লাইনের মানচিত্র আছে, যে জায়গায় ওয়ান পিসের গুপ্তধন আছে সেখানে পৌঁছানোর পথ এই মানচিত্রেই রয়েছে। লুফি উত্তেজিত হয়ে বলে, বাহ, তুমি তাহলে মানচিত্র পড়তে পারো? নামি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, অবশ্যই, আমি একজন দক্ষ নেভিগেটর। লুফি হাসতে হাসতে বলে, দারুণ, তাহলে আমাদের আরেকজন ক্রু মেম্বার পাওয়া হয়ে গেল। আমি তোমাকে আমার দলে নেব। তো বন্ধুরা, এখানেই আজকের পর্ব শেষ করছি। এখন সামনে কি হতে যাচ্ছে? নামি কি সত্যিই লুফির দলে যোগ দেবে, নাকি সে আবারও সবাইকে ধোকা দেবে? ক্যাপ্টেন বাগি যখন জানতে পারবে তার গ্র্যান্ড লাইনের ম্যাপ চুরি হয়ে গেছে, তখন সে কি করবে? আর লুফি কি এত সহজে তার নতুন যাত্রা চালিয়ে যেতে পারবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে পরের পর্বটা একদম মিস করবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অন করে রাখুন। তাহলে নতুন পর্ব আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।